জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব সভ্যতা হুমকির মুখে COP29 সম্মেলনে বলেছেন প্রধান উপদেষ্টা জিরো কার্বন ভিত্তিক জীবন গড়ার আহ্বান। ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে, সব সংস্কারে সরকারের হাত দেওয়ার দরকার নেই বলেছেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির। দীর্ঘমেয়াদী সংস্কার রাজনীতিবিদদেরকেই করতে হবে বলেছেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার শুধু স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার করবে। গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। পঙ্গু হাসপাতালের গেট বন্ধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানব সভ্যতা হুমকির মুখে, তাই টেকসই পৃথিবী গড়ে তুলতে ভিন্ন ধারার সভ্যতা গড়ে তোলার উপর জোর দেন তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনে দেয়া ভাষণে অধ্যাপক ইউনূস একথা বলেন। জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি কমিয়ে আনার গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। কার্বন নিঃসরণ ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা, সম্পদের সঠিক বন্টন ও বেকারত্বমুক্ত একটি বিশ্ব গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। একটি নতুন পৃথিবী গড়ে তোলার দীর্ঘদিনের স্বপ্নের কথা উল্লেখ করেন ভাষণে। বলেন, জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে, আত্মবিধ্বংসী মূল্যবোধের প্রচারের কারণে সভ্যতা গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে। একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের জন্য বুদ্ধিবৃত্তিক, আর্থিক এবং যুব শক্তিকে একত্রিত করার আহ্বান জানান তিনি। As we continue to promote self-destructive values, we need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. We justify this with an economic framework which is considered as natural as the planetary system. That economic framework thrives on limitless consumption. In order to survive, we need to create another civilization. এদিকে নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্তীমিত রয়েছে। নেপালের কর্মকর্তারা জানান, দেশটির 40,000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা ভারত ও বাংলাদেশের মতো বড় দেশগুলোকে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে। বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরির কথা ভাবতে হবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে, কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র 40 মাইল দূরে। নেপালের জলবিদ্যুৎ সহজলভ্য হবে বলেও জানান তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব সংস্কারে অন্তর্বর্তী সরকারের হাত দেওয়ার দরকার নেই। ঠাকুরগাঁয়ের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে আগামী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত কোনো রোডম্যাপ দেয়নি বলে অভিযোগ করেন তিনি। বলেন, নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতামত জানতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সমালোচনা ও জাতীয় ঐক্য নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপি দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপি মহাসচিব। সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন। এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা বলেছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। বিতর্কিতরা প্রশাসনে যাবে আর আওয়ামীরা মন্ত্রণালয় পরিচালনা করবে,
তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, বিতর্কিত ব্যক্তিদের কবলে পড়ে নির্বাচন যেন বিলম্বিত না হয়। রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে ওলামা দল ঢাকা মহানগর উত্তরের পরিচিত সভায় এসব মন্তব্য করেন তিনি। জয়নুল আবেদিন ফারুক বলেন, যতক্ষণ নির্বাচন না হবে ততক্ষণ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে বিএনপি। নির্বাচন ছাড়া অন্য পথে আগালে জনগণ তা প্রত্যাখ্যান করবে। বিষাক্ত আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে উল্লেখ করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করা হচ্ছে। সব ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। এমন একটি পথে আপনারা এগোবেন না যেটা জনগণ আপনাদেরকে আবার প্রত্যাখ্যান শুরু করতে পারে। তা আমাদের দাবি, সংস্কারও চলবে, নির্বাচনের রোড ম্যাপও চলবে। নির্বাচন তো দিতেই হবে। সংস্কার করেন, এমন সংস্কার হাতে নেবেন না যেটা জনপ্রতিনিধিরা করবে, সেমন সংস্কারে হাত দেওয়া উচিত হবে। তাই নির্বাচন চাই, নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই, নির্বাচনও চাই। কিন্তু বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন, কেবল রাজনৈতিক কারণেই ঢাকা সিটিকে দুই ভাগে বিভক্ত করেছিলেন শেখ হাসিনা। পুরনো ঢাকার মানুষের টাকায় উত্তর সিটি কর্পোরেশন সাজিয়ে দক্ষিণ সিটির মানুষের সাথে অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আব্দুল সালাম বলেন, খুব অল্প বয়সে শেখ হাসিনাকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাদেক হোসেন খোকা। সব দলমতের মানুষের কাছে তুমুল জনপ্রিয় ছিলেন অবিভক্ত ঢাকার জননন্দিত মেয়র খোকা। বক্তারা বলেন, ঢাকার কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন প্রয়াত মেয়র। জনকল্যাণে নেয়া সাদেক হোসেন খোকার কাজগুলো ঢাকাবাসী চিরদিন স্মরণে রাখবে বলে উল্লেখ করেন তারা। অনুষ্ঠানে প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিগত সরকারের অনিয়ম দুর্নীতির কারণে বসবাসের অযোগ্য শহরে পরিণত হয়েছিল ঢাকা। বিএনপি ক্ষমতায় এলে স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথাও জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিভিন্ন ভূমিকার কারণে আমরা দেখেছি যে সেই সময় উদীয়মান একজন তরুণ এই সাদেক হোসেন খোকা তৎকালীন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে পরাজিত করে সেখান থেকে জয়লাভ করেছিল। সেটা সম্ভব হয়েছিল তার সেই গুণাবলীর জন্যই। এবং নির্বাচিত হওয়ার পরে আমার মনে হয় যে সুলতানপুর, কোতোয়ালি, গ্যান্ডারিয়া, বংশাল এই এলাকার কোনো মানুষ বলতে পারবে না যে কোনো এলাকার কেউ মারা গিয়েছে সাদেক হোসেন খোকাকে জানাজায় পায় নাই। কোনো এলাকায় কোনো একটা সমস্যা হয়েছে সেখানে সাদেক হোসেন খোকাকে পায় নাই। কোনো পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, চিকিৎসার জন্য টাকা পয়সা নাই, সেখানে সাদেক হোসেন খোকাকে পায় নাই, এমন কোনো পরিবার কেউ বলতে পারবে না। আগামী দিনে একটি সুষ্ঠু সঠিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে যত ধরনের অন্যায়, অবিচার এবং আপনাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এই স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে, সকল কিছুকে আমরা বিচারের আওতায় নিয়ে আসব এবং আপনাদের প্রতি যে সকল অন্যায় করা হয়ে থাকুক না কেন, কর্মচারী হিসেবে, কর্মকর্তা হিসেবে সকল কিছুকে আমরা সেটিকে আবার সঠিকভাবে কারেকশন করে আপনাদের যথাযথ মর্যাদায়, যথাযোগ্য স্থানে আপনাদেরকে আসীন করা হবে। দীর্ঘমেয়াদী সংস্কার রাজনীতিবিদদেরকেই করতে হবে বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পিকেএসএফ দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার শুধু স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার করবে, একটা পথরেখা তৈরি করে দেবে। এই পথ এগিয়ে নিতে হবে রাজনীতিবিদদেরকেই। এই পথ এড়ানো কোনোভাবেই ঠিক হবে না বলেও স্মরণ করিয়ে দেন তিনি। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনীতির ক্ষতটা অনেক গভীর, সব জায়গায় বিশৃঙ্খলায় ভরা। দ্রব্যমূল্য নিয়ে অধৈর্য না হওয়ার পরামর্শ তার। বলেন, দেশে ভালো প্রতিষ্ঠানের অভাব,
সুন্দর ভবনের আছে, কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। তবে সমাজের সবাই ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে, এটাই আশার কথা বলে মত তার। বিশ্বব্যাংক, IMF সহ সবাই বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করছে বলেও জানান অর্থ উপদেষ্টা। চেষ্টা করছি, সংস্কার আগেও বলেছি, কিন্তু শর্ট টার্ম কিছু আমরা করবো, মিড টার্ম, লং টার্মগুলো পলিটিক্যাল সে তা করবে। কিন্তু আমি ওদের বলেছি, পছন্দ করি না অনেক পলিটিশিয়ান, যে আমরা যেগুলো করছি ব্যাংক সেক্টরে আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাব, যে অ্যাটলিস্ট এইটার উপর দিয়ে আপনি হাঁটবেন, আমাদের ফুটপ্রিন্টটা মুছে দিয়ে আবার নতুন করে হাঁটবেন, যেটা পলিটিক্যাল গভর্নমেন্টের বেশি। আগে কী করেছে সব রেখে দাও, আমরা নতুন করে শুরু করবো। ডেড ওয়েট লস, সমস্ত ইনভেস্টমেন্টগুলো নষ্ট হয়। আমরা বলেছি, এক পলিটিশিয়ান বলেছেন ঠিক আছে, দেখি আমরা না, আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আমরা যেটা করব জনগণের ভালোর জন্য, জনগণই আপনাদের চাপ দেবে, আমরা আমাদের কিছু করবো না, কারণ মানুষের উপর এটা ওনারা করেছিলেন। ওয়াই ডোন্ট ইউ কন্টিনিউ ইট? জুলাই অগাস্ট আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তোপের মুখে হাসপাতাল ছাড়লেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দাবি আদায়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন আহত শিক্ষার্থীরা। বুধবার সকাল 11:30টার দিকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বঙ্গু হাসপাতালে যান আহত শিক্ষার্থীদের দেখতে। কয়েকজনের সাথে কথা বলে চলে যাওয়ার সময় আহত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া এবং আহতদের জন্য বরাদ্দ অর্থ না পাওয়ার অভিযোগ তাদের। এই পরিস্থিতিতে ব্রিটিশ হাইকমিশনার ও স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল থেকে বাইরে চলে যান। পরে শিক্ষার্থীরা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ও প্রোটোকলে থাকা পুলিশ সদস্যদের আটকে দেন। গাড়ির ওপর দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ও পুলিশ প্রোটোকলের গাড়ি হাসপাতালের বাইরে বের করে দিলে আহত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী কতদিন মোতায়েন থাকবে তা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের উপর। এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন সেনা সদরের স্টাফ কর্নেল ইন্তেকাব হায়দার খান। তিনি জানান, 2-1টি নেতিবাচক ঘটনা ছাড়া সেনাবাহিনীর পাশাপাশি অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তার কারণে পরিস্থিতি ভালো রয়েছে। সামনের দিনে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানান তিনি। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সেনাবাহিনী মোতায়েন ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার ব্রিফিং করেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিচালকের কর্নেল স্টাফ। এ সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, আসামি আটক, শিল্প বিশৃঙ্খলার নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সফলতার পরিসংখ্যান তুলে ধরেন তিনি। জানান, পরিস্থিতি ইতিবাচক, তবে আরও ভালো হওয়ার সুযোগ রয়েছে। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সে বিষয়েও কথা বলেন তিনি। বিশেষ ক্ষমতা কার্যকরী প্রয়োগের কারণেই ইতিমধ্যেই বেশ কিছু সংকটপূর্ণ পরিস্থিতি, যেমন চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা, শিল্পাঞ্চলের বিশৃঙ্খলা, রাস্তা অবরোধ ইত্যাদি নিয়ন্ত্রণ সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী 60 দিন ধরে কার্যক্রম করবে ইউনাইটেড সিভিল পাওয়ারে, এই তথ্যটা সম্ভবত সঠিক না। 60 দিনের জন্য ম্যাজিস্ট্রেসি, নির্বাহী ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতার কথা বললাম সেইটার কথা বলা হয়েছিল। কতদিন থাকবো এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করবে সেনাবাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের অন্য বাহিনীর সহায়তার প্রশংসাও করেন তিনি। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে এ মুহূর্তে দেশের 62টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে অথবা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পরের যে স্ট্যাটিস্টিক্স, সেটাতে আগের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে, নথিভুক্ত রেকর্ডের সংখ্যা কমেছে। তার মানে পরিস্থিতির অবনতি হয়নি। হ্যাঁ, আমাদের হয়তো এক্সপেকটেশন অনুযায়ী উন্নতি হয়নি, এটা অনেকে বলতে পারেন, এবং সেইটা যাতে হয় এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। পুলিশ বাহিনী ধীরে ধীরে তাদের কার্যক্ষমতা ফেরত পাচ্ছেন। সো এইগুলো হলে ইনশাল্লাহ, এবং আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে। ব্রিফিংয়ে জানানো হয়, ছাত্র জনতার অভ্যুত্থানকালীন সময়ে এবং পরবর্তী দায়িত্ব পালনে আহত সেনা সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যশোর সেনানিবাসে কোর অফ সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। কোর অফ সিগন্যালসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান। এই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এর আগে সকালে সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের সম্মেলন কক্ষে সম্মেলনে যোগ দেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে পৌঁছলে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি, কোর অফ সিগন্যালসের জ্যেষ্ঠ অফিসার অ্যাডজুটেন্ট জেনারেল ও MISTর কমান্ড্যান্ট, যশোর এরিয়ার 55 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার এবং সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট। বিদ্যুৎ আমদানি নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন একজন আইনজীবী। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার M কাইয়ুম জনস্বার্থে এই রিট আবেদন দায়ের করেন। আবেদনে চুক্তিটিকে দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে তা বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রিট আবেদনটির শুনানির হওয়ার কথা রয়েছে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ সবাইকে।